আজ হরতালের কতদিন চলছে? মনে হয় সবাই দিন তারিখের হিসেব রাখা ভুলে গেছে। নগরীর জন্ডিস হয়েছে। নগরী পড়ে আছে ঝিম মেরে। এই রোগের চিকিৎসা নেই। বিশ্রামই একমাত্র চিকিৎসা। নগরী বিশ্রাম নিচ্ছে। আগের হরতালগুলিতে মোটামুটি আনন্দ ছিল। লোকজন ভিডিও ক্যাসেটের দোকান থেকে ক্যাসেট নিয়ে যেত। স্বামীরা দুপুরে স্ত্রীদের সঙ্গে ঘুমানোর সুযোগ পেত। স্ত্রীরা আঁতকে উঠে বলতো, এ কি, দিনে দুপুরে দরজা লাগাচ্ছ কেন? বাড়ি ভর্তি ছেলে মেয়ে। স্বামী উদাস গলায় বলতো, আজ হরতাল না। এখনকার অবস্থা সেই রকম না। এখন অন্যরকম পরিবেশ। জন্ডিসে আক্রান্ত নগরী রোগ সামলে গা ঝাড়া দিয়ে উঠতে পারবে তো? এটাই সবার জিজ্ঞাসা। নাকি নগরীর মৃত্যু হবে? মানুষের মতো নগরীরও মৃত্যু হয়। আমি হাঁটছি। আমার পাশে পাশে হাঁটছে বাদল। আমি বললাম, দীর্ঘ হরতালের কিছু কিছু উপকারিতা আছে। বলতো কি কি? রোড অ্যাক্সিডেন্ট হচ্ছে না। গুড, হয়েছে। আর কি? পলিউশন কমেছে। গাড়ির ধোঁয়া, কার্বন মনোক্সাইড কিচ্ছু নেই। ভেরি গুড। লোকজন বেশি হাঁটাহাঁটি করছে। তাদের স্বাস্থ্য ভালো হচ্ছে। ডায়াবেটিস রোগের সংখ্যা কমছে। হয়েছে। আর কি? আরবদের কাছ থেকে আমাদের পেট্রোল কিনতে হচ্ছে না। কিছু ফরেন কারেন্সি বেঁচে যাচ্ছে। হ্যাঁ। আমরা পরিবারের সঙ্গে বেশি সময় কাটাতে পারছি। পারিবারিক বন্ধন দৃঢ় হচ্ছে। হুম। পলিটিক্স নিয়ে সবাই আলোচনা করছি। আমাদের রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি পাচ্ছে। দেশ নিয়ে সবাই ভাবছি। আর কিছু আছে? আর কিছু তো মনে পড়ছে না। আরও অনেক আছে। ভেবে ভেবে সব পয়েন্ট বের কর। তারপর একটা লিফলেট ছাড়ব। তাতে লাভ কি? আছে, লাভ আছে। তোমার ভাবভঙ্গি আমি কিছুই বুঝি না। তুমি কোন দলের লোক বলো তো? আওয়ামী লীগ না বিএনপি? আওয়ামী লীগ যখন খারাপ কিছু করে, আমি তখন আওয়ামী লীগের সমর্থন করি। আবার বিএনপি যখন খারাপ কিছু করে, তখন বিএনপির সমর্থক। এর মানে কি? ভালো কাজের সমর্থন তো সবসময়ই থাকে। খারাপ কাজগুলি সমর্থনের লোক পাওয়া যায় না। আমি সেই লোক। খারাপ কাজের জন্যও সমর্থন লাগে। কারণ সব খারাপের মধ্যেও কিছু মঙ্গল থাকে। আমরা যাচ্ছি কোথায় হিমুদা? একটা মেয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছি। কে, মারিয়া? হুঁ, তার নাম জয়গুণ। জয়গুণ কে? তুই চিনবি না। খারাপ ধরনের মেয়ে। ও আচ্ছা। বাদল চমকালো না বা বিস্মিত হলো না। সে আমার আদর্শ ভক্ত। দলপতির কোনো সিদ্ধান্তের বিষয়ে কিছু বলবে না। বিস্মিত হবে না, চমকাবে না। অন্ধের মতো অনুসরণ করবে। একদল মানুষ কি শুধু অনুসরণ করার জন্যই জন্মায়? প্রথমে 3টা টোকা, তারপর একটা, তারপর আবার 3টা। এই রকম করতে থাকলে জয়গুণ নামের অতি রূপবতী এক তরুণীর এসে দরজা খুলে দেবার কথা, যার শাড়ি থাকবে এলোমেলো, যার ব্লাউজের 2টা বোতাম নেই। বেশ কয়েকবার মোর্স কোডের ভঙ্গিতে 3-1-3-1 শব্দ করার পর দরজা সামান্য খুলল। সামান্য ফাঁক দিয়ে দেখা যাচ্ছে না দরজা কে খুলেছে। কানা কুদ্দুস বলে দিয়েছিল দরজা খুলবে জয়গুণ। সেই ভরসাতে আন্দাজের উপর বললাম, জয়গুণ কেমন আছো? ভেতর থেকে তীক্ষ্ণ কণ্ঠ ভেসে এলো, আপনি কে? আমার নাম হিমু। দরজা খুলে গেল। আমার সামনে জয়গুণ দাঁড়িয়ে আছে। তার শাড়ি মোটেও এলোমেলো নয়, তার ব্লাউজের বোতামও ঠিক আছে। খুব রূপবতী মেয়ে দেখব বলে এসেছিলাম। দুধে আলতা রঙের একজনকে দেখছি। তাকে রূপবতী বলার কোনো কারণ নেই। দাঁত উঁচু, যথেষ্ট মোটা, থপথপ করে হাঁটছে। এক একজনের সৌন্দর্য এক এক রকম। কুদ্দুসের কাছে জয়গুণ হলো হেলেন অফ ট্রয়। জয়গুণ মধুর গলায় বলল, ও আল্লাহ, ভেতরে আসেন। আমি সঙ্গে করে আমার ফুপাতো ভাইকে নিয়ে এসেছি। ওর নাম বাদল। অবশ্যই আনবেন। ছোট ভাই আসো। জয়গুণ হাত ধরে বাদলকে ভেতরে নিয়ে গেল। বাদল সংকুচিত হয়ে রইল। আমি বেশ আগ্রহ নিয়ে জয়গুণের ঘর দেখছি। সাজানো গোছানো ঘর, রঙিন টিভি আছে, ভিসিআর আছে। এই মুহূর্তে ভিসিআরে হিন্দি ছবি চলছে। জয়গুণ লজ্জিত ভঙ্গিতে বলল, সময় কাটে না, এই জন্য রোজ 3টা-4টা করে ছবি দেখি। আপনারা আরাম করে বসেন। এসি ছাড়ি? এসি আছে? জি আছে। ঠান্ডা বাতাসে শরীরে বাত হয়, এই জন্যে এসি ছাড়ি না, ফ্যান দিয়া কাম সারি। আমাদের জন্য এসি ছাড়বে, এতে আবার তোমার বাত হবে না তো? কি যে কন হিমু ভাইজান, অল্প সময় আর কি বাত হইব? অল্প সময় তো না,
আমরা সন্ধ্যা পর্যন্ত থাকব। এসেছি যখন ঠান্ডায় ঠান্ডায় ভিসিআরে ছবি দেখে যাই। অনেক দিন হিন্দি ছবি দেখা হয় না। তোমার অসুবিধা হবে? কি যে কোন ভাইজান, আপনি সারা জীবন থাকলেও অসুবিধা নেই। তুমি কি একা থাকো? হ, একাই থাকি। রান্নাবান্না কে করে? কেউ করে না। হোটেল থেকে খাওন আসে। কাজ কামের লোক রাখুন আমার পুষায় না। খালি ভ্যান ভ্যান করে। আমার হোটেলের সাথে কন্টাক্ট। ভালো ব্যবস্থা তো। কপি খাইবেন? কপি বানানির জিনিস আছে। হ্যাঁ, কপি খাওয়া যায়। জয়গুণ অতি ব্যস্ততার সঙ্গে কপি বানাতে গেল। আমি জয়গুণের বিছানায় পা তুলে উঠে বসতে বসতে বললাম, বাদল আয়, কোল বালিশে হেলান দিয়ে আরাম করে বস, একটা হিন্দি ছবি দেখি। দুদিন পর গায়ে কেরোসিন ঢেলে মরে যাবি। হিন্দি ছবি দেখে মনটা ঠিকঠাক কর। তুমি কি সত্যি সত্যি ছবি দেখবে? অবশ্যই। এই মেয়েটাকে তুমি কিভাবে চেনো? আমি চিনি না, কানা কুদ্দুস চিনে। কানা কুদ্দুসকে? ভয়াবহ খুনি। মানুষ মারা তার কাছে কোনো ব্যাপারই না, মশা মারার মতোই সহজ। এই ভদ্রমহিলা কি ওনার স্ত্রী? প্রায় সেরকমই। জয়গুণ হচ্ছে কানা কুদ্দুসের বনলতা সেন। ভদ্রমহিলা কি সুন্দর, দেখেছ হিমুদা? সুন্দর? আমি এত সুন্দর মেয়ে আমার জীবনে দেখিনি। তাই নাকি? হ্যাঁ, যতই দেখছি ততই অবাক হচ্ছি। তোর মনে হচ্ছে না যে দাঁতগুলি বেশি উঁচু? তোমার দাঁতের দিকে তাকাবার দরকার কি? তাও তো বটে, দাঁতের দিকে কেন তাকাবো? হাতি হলে দাঁতের দিকে তাকানোর একটা ব্যাপার চলে আসতো। গজদন্ত বিরাট ব্যাপার। মানবদন্ত তেমন কোনো ব্যাপার না। মানবদন্তের জন্ম হয় ডেন্টিস্টের তুলে ফেলার জন্য। তোমার কথা কিছু বুঝতে পারছি না। বোঝার দরকার আছে? না, দরকার নেই। জয়গুণ মগে করে কপি নিয়ে এসেছে। এক এক মগে এক এক পোয়া করে চিনি দিয়ে বাঁধানো ঘন এক সিরাপ জাতীয় বস্তু। আমি মুখে দিয়ে বললাম, অপূর্ব। আমি যা করি বাদলও তাই করে। কাজেই বাদলও চোখ বড় বড় করে বলল, অপূর্ব। জয়গুণের সুন্দর মুখ আনন্দে ভরে গেল। সে বলল, ছবি দেখবেন ভাইজান? হ্যাঁ, দেখব। ভালো একটা কিছু দাও। পুরানো ছবি দেখবেন? দিদার আছে। দিলীপ কুমারের ছবি। দিলীপ কুমারের ছবি দেখা যেতে পারে। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। সাদা কালোর কোনো অসুবিধা নেই। তারপর জয়গুণ, কুদ্দুসের কোনো খবর জানো? জি না, মেলা দিন কোনো খোঁজ নাই। বুঝছেন ভাইজান, মানুষটার জন্য অত অস্থির থাকি, হ্যাঁ বুঝে না। কোন দিন কোন বিপদে পড়ে। বিপদের কি কোনো মা বাপ আছে? সব কিছুর মা বাপ আছে, বিপদের মা বাপ নাই। তারে কে বুঝাইবে কন? আপনারে খুব মানে, যখন আসে তখনই আপনার কথা কয়। ভাইজান, বলো। আপনি তার জন্য একটু দোয়া করবেন ভাইজান। আমার দোয়াতে কোনো লাভ হবে না জয়গুণ। সে ভয়ঙ্কর সব পাপ করে বেড়াচ্ছে। সেই পাপের শাস্তি তো হবেই। মৃত্যুর পরে আল্লাপাক শাস্তি দিলে দিব, এই দুনিয়ায় শাস্তি হইব, এইটা কেমন বিচার? এটা হচ্ছে জনতার বিচার। আল্লাপাক কিছু কিছু শাস্তি জনতাকে দিয়ে দেবার ব্যবস্থা করেন। মানুষ ভুল করে, জনতা ভুল করে না। জয়গুণ ছবি চালিয়ে দিয়েছে। তার চোখ ভর্তি পানি। কানা কুদ্দুসের মতো একটি ভয়াবহ পাপীর জন্য জয়গুণের মতো একটি রূপবতী মেয়ে চোখের পানি ফেলছে। কোনো মানে হয়? হয় নিশ্চয়ই। সেই মানে বোঝার ক্ষমতা আমাদের নেই। ছবি চলছে। আমি, বাদল এবং জয়গুণ ছবি দেখছি। জয়গুণ ছবি দেখছে গভীর আনন্দ ও বিস্ময় নিয়ে। আশ্চর্য, বাদলও তাই করছে। শামসাদ বেগমের কিন্নর কণ্ঠের গান শুরু হলো, বাচপান কা দিন ভুলা না দেনা। বাদলের চোখে পানি। দুদিন পর গায়ে আগুন লেগে যার মরে যাবার কথা, সে ছবি দেখে ফুঁপিয়ে কাঁদছে। কোনো মানে হয়? বাদল, জি। তোর গায়ে কেরোসিন ঢালার ব্যাপারটা মনে হয় তাড়াতাড়ি সেরে ফেলা দরকার। আর দেরি করা যায় না। কেন? দেশ ঠিক হয়ে যাচ্ছে, সব স্বাভাবিক হয়ে যাচ্ছে। যা করার তার আগেই করতে হবে। দেশ ঠিক হয়ে যাচ্ছে কে বলল? মাঝে মাঝে আমি ভবিষ্যৎ দেখতে পাই। বাদল কিছু বলল না। আমার কথা সে শুনতে পায়নি। তার সমস্ত ইন্দ্রিয় এখন দিলীপ কুমারের কর্মকাণ্ডে নিবেদিত। আমি বিছানায় লম্বা হয়ে শুয়ে পড়লাম। ঘুম ঘুম পাচ্ছে। খানিকক্ষণ ঘুমিয়ে নেওয়া যেতে পারে। হিন্দি আমি বুঝি না। ছবির কথাবার্তা কিছুই বুঝতে পারছি না। বাদল এবং জয়গুণের ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে
ছবি দেখার জন্য হলেও হিন্দি শেখার দরকার ছিল। আমি শুনেছি হিন্দি খুব নাকি মিষ্টি ভাষা। আমার মনে হয় না। লেডিস টয়লেটের হিন্দি হচ্ছে দেবীয় কি হাগানকুঠি, অর্থাৎ দেবীদের হাগাঘর। যে ভাষায় মেয়েদের বাথরুমের এত কুৎসিত নাম, সেই ভাষা মিষ্টি হবার কোনো কারণ নেই। আমি পাশ ফিরে ঘুমিয়ে পড়লাম। অনেকদিন পর বাবাকে স্বপ্নে দেখলাম। তিনি খুব চিন্তিত মুখে আমার বিছানায় বসে আছেন। গায়ে খদ্দরের চাদর, হাত দুটো কোলের উপর ফেলে রাখা, চোখে চশমা। চশমার মোটা কাচের ভেতর থেকে তার জলজলে চোখ দেখা যাচ্ছে। আমি বাবাকে দেখে ধর্মড় করে উঠে বসলাম। বাবা বললেন, কেমন আছিস রে হিমু? আমি সঙ্গে সঙ্গে বললাম, খুব ভালো আছি বাবা। বাবা নিচু গলায় বললেন, তুই তো সব গন্ডগোল করে ফেলছিস। এত শখ ছিল তুই মহাপুরুষ হবি, এত ট্রেনিং দিলাম। ট্রেনিং দিয়ে কি আর মহাপুরুষ হওয়া যায় বাবা? ট্রেনিং দিয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে পারলে মহাপুরুষ হওয়া যাবে না কেন? অবশ্যই যায়। ট্রেনিং ঠিক মতো দিতে পারলে। তাহলে মনে হয় তোমার ট্রেনিংয়ে গন্ডগোল ছিল। হুম, ট্রেনিংয়ে কোনো গন্ডগোল নেই। তুই নিয়মকানুন মানছিস না। মহাপুরুষের প্রথম শর্ত হলো কোনো ব্যক্তি বিশেষের উপর মায়া করবি না। মায়া হবে সার্বজনীন। মায়াটাকে ছড়িয়ে দিবি। তাই তো করছি। মোটেই তা করছিস না। তুই জড়িয়ে পড়ছিস। মারিয়াটাকে? মারিয়া হচ্ছে মরিয়ম। তুই এই মেয়ের সঙ্গে এমনভাবে জড়ালি কেন? জড়াইনি তো বাবা। আমি ওর সাংকেতিক চিঠির জবাব পর্যন্ত দেইনি। ও চিঠি দেবার পর ওর বাসায় যাওয়া পর্যন্ত ছেড়ে দিয়েছি। এটাই কি প্রমাণ করে না যে তুই জড়িয়ে পড়েছিস? মেয়েটার মুখোমুখি হতে ভয় পাচ্ছিস? তুমি কি তার বাসায় যেতে বলছো? অবশ্যই যাবি। কিন্তু বাবা, একটা ব্যাপার কি জানো? আমার ধারণা এই স্বপ্নটা আমি দেখছি, এটা আসলে আমি দেখছি আমার অবচেতন মনের কারণে। আমার অবচেতন মন চাচ্ছে আমি মারিয়ার সঙ্গে দেখা করি। সেই চাওয়াটা প্রবল হয়েছে বলেই সে তোমাকে তৈরি করে স্বপ্নে আমার কাছে নিয়ে এসেছে। তুমি আমাকে মারিয়ার বাসায় যেতে বলছো। তুমি আসলে আমার অবচেতন মনেরই একটা ছায়া, এর বেশি কিছু না। তা হতে পারে। আমার অবচেতন মন যা চাচ্ছে তাই তোমাকে দিয়ে বলিয়ে নিচ্ছে। হুম, যুক্তির কথা। মহাপুরুষরা কি যুক্তিবাদী হন বাবা? তাঁদের ভেতর যুক্তি থাকে, কিন্তু তাঁরা যুক্তি দিয়ে পরিচালিত হন না। কেন? কারণ যুক্তি শেষ কথা না। শেষ কথা হচ্ছে চেতনা। চেতনা কি যুক্তির বাইরে? যুক্তি চেতনার একটা অংশ, কিন্তু খুব ক্ষুদ্র অংশ। ভালো কথা। মারিয়া মেয়েটা দেখতে কেমন? খুব সুন্দর। আমি এত সুন্দর মেয়ে আমার জীবনে দেখিনি। চুল কি কোঁকড়ানো না প্লেন? চুল কোঁকড়ানো। তোর মারও চুল ছিল কোঁকড়ানো। সে অবশ্যই দেখতে শ্যামলা ছিল। যাই হোক, মারিয়া মেয়েটা লম্বা কেমন? গজ ফিতা দিয়ে তো মাপিনি, তবে লম্বা আছে। মুখের শেপ কেমন? গোল না লম্বাটে? লম্বাটে। চোখ কেমন? চোখ খুব সুন্দর। চোখ কি খুব ভালোভাবে লক্ষ্য করেছিস? একটা মানুষের ভেতরটা দেখা যায় চোখের দিকে তাকিয়ে। তুই কি চোখ খুব ভালো করে লক্ষ্য করেছিস? হুম। আচ্ছা হিমু, শোন, মেয়েটার ডান চোখ কি বাম চোখের চেয়ে সামান্য বড়? হ্যাঁ। তুমি জানলে কি করে? তোর মার চোখ এই রকম ছিল। আমি যখন তাকে ব্যাপারটা প্রথমবার বললাম, সে তো কেঁদে কেটে অস্থির। আমাকে বলে কি, কাজল দিতে গিয়ে এরকম দেখাচ্ছে। একটা চোখে কাজল বেশি পড়েছে, একটায় কম পড়েছে। মা চোখে কাজল দিত? হ্যাঁ। শ্যামলা মেয়েরা যখন চোখে কাজল দেয় তখন অপূর্ব লাগে। বাবা, এই যে মারিয়ার সম্পর্কে তুমি জানতে চাচ্ছ, কেন? তোর মার সঙ্গে মেয়েটার মিল আছে কি না তা জানার জন্য। বাবা শোনো, তুমি এত সব জানতে চাচ্ছ কারণ মেয়েটার বিষয়ে আমার নিজের কারো সঙ্গে কথা বলতে ইচ্ছে করছে। আমার অবচেতন মন সেই ইচ্ছা পূর্ণ করার জন্য তোমাকে নিয়ে এসেছে। হতে পারে, হতে পারে না, এটাই হলো ঘটনা। তুমি আমার নিজের তৈরি স্বপ্ন ছাড়া আর কিছুই না। পুরো জগৎটাই তো স্বপ্ন রে বোকা। তুমি সেই স্বপ্নের ভেতরের স্বপ্ন। আমি এখন আর স্বপ্ন দেখতে চাচ্ছি না, আরাম করে ঘুমাতে চাচ্ছি। চলে যেতে বলছিস? হ্যাঁ, চলে যাও। তুই ঘুমা, আমি পাশে বসে থাকি। কোনো দরকার নেই বাবা, তুমি বিদেয় হও। বাবা উঠে দাঁড়ালেন, বিষণ্ণ মুখে চলে গেলেন। তার পরপরই আমার ঘুম ভাঙল। মনটা একটু খারাপই হলো।
বাবা আরও কিছুক্ষণ বিছানায় বসে থাকলে তেমন কোনো ক্ষতি হতো না। আমার বাবা তার পুত্রের জন্য কিছু উপদেশবাণী রেখে গিয়েছিলেন। ব্রাউন প্যাকেটে মোড়া সেসব উপদেশবাণীর উপর লেখা আছে কত বয়সে কোনটা পড়তে হবে। 18 বছর হবার পর যে উপদেশবাণী পড়তে বলেছিলেন তা হল, হিমালয়, তুমি 18 বর্ষে পদার্পণ করিয়াছ, আমার অভিনন্দন। 18 বর্ষকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়। এই বয়সে নারী ও পুরুষ যৌবন প্রাপ্ত হয়। তাদের চিন্তা চেতনায় ব্যাপক পরিবর্তন হয়। এই পরিবর্তনের ফল শুভ যেমন হয়, মাঝে মাঝে অশুভও হয়। প্রিয় পুত্র, তোমাকে আজ আমি তরুণ তরুণীর আকর্ষণের বিষয়ে আমার দীর্ঘদিনের চিন্তার ফসল বলিতে চাই। মন দিয়া পাঠ করো। তরুণ তরুণীর আকর্ষণের সমগ্র বিষয়টাই পুরোপুরি জৈবিক। ইহা পশু ধর্ম। এই আকর্ষণের ব্যাপারটাকে আমরা নানাভাবে মহিমান্বিত করিবার চেষ্টা করিয়াছি। প্রেম নিয়া কবি সাহিত্যিক মাতামাতি করিয়াছেন, চিত্রকরেরা প্রেমিক প্রেমিকার ছবি অঙ্কন করিয়াছেন, গীতিকাররা গান রচনা করিয়াছেন, গায়কেরা সেই গান নানান ভঙ্গিমায় গাহিয়াছেন। প্রিয় পুত্র, প্রেম বলিয়া জগতে কিছু নাই। ইহা শরীরের প্রতি শরীরের আকর্ষণ। এই আকর্ষণ প্রকৃতি তৈরি করিয়াছেন যাহাতে তাহার সৃষ্টি বজায় থাকে। নরনারীর মিলনে শিশু জন্মগ্রহণ করিবে, প্রকৃতির সৃষ্টি বজায় থাকিবে। একই আকর্ষণ প্রকৃতি তার সমস্ত জীবজগতে তৈরি করিয়াছেন। আশ্বিন মাসে কুকুরের শরীর 2 দিনের জন্য উত্তপ্ত হয়। সে তখন কুকুরের সঙ্গের জন্য প্রায় উন্মত্ত আচরণ করে। ইহাকে কি আমরা প্রেম বলিব? প্রিয় পুত্র, মানুষ ভান করিতে জানে, পশু জানে না। এই একটি বিষয় ছাড়া মানুষের সঙ্গে পশুর তেমন কোনো তফাৎ নেই। যদি কখনো কোনো তরুণীর প্রতি তুমি তীব্র আকর্ষণ বোধ করো, তখন অবশ্যই তুমি সেই আকর্ষণের স্বরূপ অনুসন্ধানের চেষ্টা করিবে। দেখিবে আকর্ষণের কেন্দ্রবিন্দু তুচ্ছ শরীর। যেহেতু শরীর নশ্বর, সেহেতু প্রেমও নশ্বর। প্রিয় পুত্র, তোমাকে অনেক দূর যাইতে হইবে। ইহা স্মরণ রাখিয়া অগ্রসর হইও। প্রকৃতি তোমার সহায় হোক, এই শুভকামনা। আমার বাবা কি আসলেই অপ্রকৃতস্থ? কাদেরকে আমরা প্রকৃতস্থ বলবো? যাদের চিন্তা ভাবনা স্বাভাবিক পথে চলে তাদের। যারা একটু অন্যভাবে চিন্তা করে তাদেরকে আমরা আলাদা করে ফেলি। তা কি ঠিক? আমার বাবা তার পুত্রকে মহাপুরুষ বানাতে চেয়েছিলেন। তার ইচ্ছার কথা শোনা মাত্রই আমরা তাকে উন্মাদ হিসেবে আলাদা করে ফেলেছি। কোনো বাবা যদি বলেন আমার ছেলে বড় হয়ে ডাক্তার হবে, তখন আমরা হাসি না, কারণ তিনি চেনা পথে হাঁটছেন। আমার বাবা তার সমগ্র জীবন হেঁটেছেন অচেনা পথে। আমি সেই পথ কখনো অস্বীকার করি না। স্বপ্ন আমাকে কাবু করে ফেলেছে। সকালবেলাতেই বিষণ্ণ বোধ করছি। বিষণ্ণতা কাটানোর জন্য কি করা যায়? মন আরও বিষণ্ণ হয় এমন কিছু করা, যেমন রূপার সঙ্গে কথা বলা। অনেক দিন তার সঙ্গে কথা হয় না। মন এখন বিষণ্ণ। রূপার সঙ্গে কথা বলার পর মন নতুন করে বিষণ্ণ হবে। পুরনো বিষণ্ণতা এবং নতুন বিষণ্ণতায় কাটাকাটি হয়ে আমি স্বাভাবিক হব। তারপর যাব আজগর সাহেবের সঙ্গে দেখা করতে। তারপর কি? চিত্রলেখা নামের ওই বাড়িতে কি যাব? দেখে আসবো মারিয়াকে। অনেকবার টেলিফোন করলাম রূপাদের বাসায়। টেলিফোন যাচ্ছে, রূপাই টেলিফোন ধরছে, কিন্তু সে হ্যালো বলার সঙ্গে সঙ্গে লাইন কেটে যাচ্ছে। প্রকৃতি চাচ্ছে না আমি রূপার সঙ্গে কথা বলি। ফুপাদের বাড়িতে আজ উৎসব। বাদল তার কেরোসিন টিন ব্যবহার করতে পারেনি। তত্ত্বাবধায়ক সরকারের বিল পাশ হয়েছে। খালেদা জিয়া পদত্যাগ করেছেন। 2 দলের মর্যাদা বহাল আছে। 2 দলই দাবি করছে তারা জিতেছে। 2 দলই বিজয় মিছিল বের করেছে। সব খেলায় একজন জয়ী হন, অন্যজন পরাজিত হন। রাজনীতির খেলাতেই শুধুমাত্র 2টি দল একসঙ্গে জয়ী হতে পারে অথবা একসঙ্গে পরাজিত হয়। রাজনীতির খেলা বড়ই মজাদার খেলা। এই খেলায় অংশগ্রহণ করা তেমন আনন্দের না। দূর থেকে দেখায় আনন্দ আছে। আমি গভীর আনন্দ নিয়ে খেলাটা দেখছি। শেষের দিকে খেলাটায় উৎসবভাব এসে গেছে। ঢাকার মেয়র হানিফ সাহেব করেছেন জনতার মঞ্চ। সেখানে বক্তৃতার সঙ্গে গান বাজনা চলছে। খালেদা জিয়া তৈরি করেছেন গণতন্ত্র মঞ্চ। সেখানে গান বাজনা একটু কম, কারণ বেশিরভাগ শিল্পীই জনতার মঞ্চে। তারা গান বাজনার অভাব বক্তৃতায় পুষিয়ে দেবার চেষ্টা করছেন। গণতন্ত্র মঞ্চকে একটু বেকায়দা অবস্থায় আছে বলে মনে হচ্ছে, তেমন জমছে না। উদ্যোক্তারা কেমন যেন একটু বিমর্ষ।
দুটি মঞ্চ থেকেই দাবি করা হচ্ছে আমরা ভারত বিরোধী। ভারত বিরোধিতা আমাদের রাজনীতির একটা চালিকা শক্তি হিসেবে উঠে আসছে। ব্যাপারটা বোঝা যাচ্ছে না। আমাদের স্বাধীনতার জন্য তাদের সাহায্য নিতে হয়েছিল। এই কারণে কি আমরা কোনো হীনমন্যতায় ভুগছি? শুধুমাত্র হীনমন্যতায় ভুগলেই এই সব জটিলতা দেখা দেয়। এই হীনমন্যতা কাটানোর প্রধান উপায় জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়ানো। সবাই মিলে সেই চেষ্টাটা কি করা যায় না? আমাদের সারা দেশে অসংখ্য স্মৃতিস্তম্ভ আছে। যেসব ভারতীয় সৈন্য আমাদের স্বাধীনতার জন্য জীবন দিয়েছেন, তাঁদের জন্য আমরা কিন্তু কোনো স্মৃতিস্তম্ভ তৈরি করিনি। কেন করিনি? করলে কি জাতি হিসেবে আমরা ছোট হয়ে যাব? আমাদের কবি সাহিত্যিকরা স্বাধীনতা নিয়ে কত চমৎকার সব কবিতা, গল্প, উপন্যাস লিখলেন। সেখানে কোথাও বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর অবদানের কোনো উল্লেখ নেই। উল্লেখ করলে ভারতীয় দালাল আখ্যা পাবার আশঙ্কা। বাংলাদেশ এই রিস্ক নেবে না। অন্য একটি দেশের স্বাধীনতার জন্য ওরা প্রাণ দিয়েছেন। এদের ছেলে, মেয়ে, স্ত্রীর কাছে অন্য দেশের স্বাধীনতা কোনো ব্যাপার না। স্বামীহারা স্ত্রী, পিতাহারা সন্তানদের অশ্রুর মূল্য আমরা দেব না? আমরা কি এতই অকৃতজ্ঞ? বাংলাদেশের আদর্শ নাগরিক কি করবে? ভারতীয় কাপড় পরবে, ভারতীয় বই পড়বে, ভারতীয় ছবি দেখবে, ভারতীয় গান শুনবে, ছেলে মেয়েদের পড়তে পাঠাবে ভারতীয় স্কুল কলেজে, চিকিৎসার জন্য যাবে বোম্বাই, ভ্যালোর এবং ভারতীয় গরু খেতে খেতে চোখ মুখ কুঁচকে বলবে শালার ইন্ডিয়া। দেশটাকে শেষ করে দিল। দেশটাকে ভারতের খপ্পর থেকে বাঁচাতে হবে। আমার ফুপা মদের গ্লাস হাতে নিয়ে বিজবিজ করে বললেন, বুঝলি হিমু, দেশটাকে ভারতের হাত থেকে বাঁচাতে হবে। এটা হচ্ছে রাইট টাইম। আমি বললাম, অবশ্যই। ইন্ডিয়ার দালাল যে কটা দেশে আছে সব কটাকে জুতাপেটা করা দরকার। আমি বললাম, অবশ্যই। দালালদের নিয়ে মিছিল করতে হবে। সবার গলায় থাকবে জুতার মালা। এত জুতা পাবেন কোথায়? জুতা পাওয়া যাবে, জুতা কোনো সমস্যা না। অবশ্যই। ফুপা অল্প সময়ে যে পরিমাণ মদ্যপান করছেন তা তার জন্য বিপজ্জনক। তার আশেপাশে যারা আছে তাদের জন্যও বিপজ্জনক। এই অবস্থায় ফুপার প্রতিটা কথায় অবশ্যই বলা ছাড়া উপায় নেই। আমরা বসেছি ছাদে। বাদল আগুনে আত্মাহুতি দিচ্ছে না, এই আনন্দ সেলিব্রেট করা হচ্ছে। ফুপা মদ্যপানের অনুমতি পেয়েছেন। ফুপু কঠিন গলায় বলে দিয়েছেন, শুধু 2 পেগ খাবে, এর বেশি 1 ফোঁটাও না। খবরদার হিমু, তোর উপর দায়িত্ব, তুই চোখে চোখে রাখবি। আমি চোখে চোখে রাখার পরেও ফুপার এখন 7ম পেগ যাচ্ছে। তার কথাবার্তা সবই এলোমেলো, একটু হিক্কার মতোও উঠছে। বমি পর্ব শুরু হতে বেশি দেরি হবে না। হিমু, জি ফুপা, দেশটাকে আমাদের ঠিক করতে হবে হিমু। অবশ্যই। দেশমাতৃকা অনেক বড় ব্যাপার। জি, ঠিকই বলেছেন। দেশপিত্রিকা হলে দেশটাকে রসাতলে নিয়ে গেলেও কোনো ক্ষতি ছিল না। দেশপিত্রিকা আবার কি? ফাদারল্যান্ডের বাংলা অনুবাদ করলাম। ফাদারল্যান্ড কেন বলছিস? জন্মভূমি হলো জননী। জননী জন্মভূমি স্বর্গাদপি গড়িয়সী। ফুপা, আর মদ্যপান করাটা বোধহয় ঠিক হচ্ছে না। খুব ঠিক হচ্ছে। তোর চেখে দেখার ইচ্ছা থাকলে চেখে দেখ, আমি কিছুই মনে করব না। এইসব ব্যাপারে আমি খুবই লিবারেল। আমার ইচ্ছা করছে না ফুপা। ইচ্ছা না করলে থাক। খেতে হয় নিজের রুচিতে, পড়তে হয় অন্যের রুচিতে, ঠিক না? অবশ্যই ঠিক। বুঝলি হিমু, দেশ নিয়ে নতুন করে চিন্তা ভাবনা শুরু করতে হবে। ভারতের আগ্রাসন বিষয়ে সচেতন থাকতে হবে। আমি গম্ভীর গলায় বললাম, জাতীয় পরিষদে আইন পাশ করতে হবে যে কেউ তাদের ছেলে মেয়েদের ভারতে পড়তে পাঠাতে পারবে না, কারণ ভারতীয়রা আমাদের সন্তানদের ব্রেইন ওয়াশ করে দিচ্ছে। তাই না ফুপা? ফুপা মদের গ্লাস মুখের কাছে নিয়েও নামিয়ে নিলেন। কঠিন কোনো কথা বলতে গিয়েও বললেন না, কারণ তিনি তার পুত্র বাদলকে ভর্তি করেছেন দার্জিলিংয়ের এক বিশ্ববিদ্যালয়ে। হিমু, জি ফুপা, রাজনীতি বাদ দিয়ে চল, অন্য কিছু নিয়ে আলাপ করি। জি আচ্ছা, কী নিয়ে আলাপ করতে চান? আবহাওয়া? না। সাহিত্য নিয়ে কথা বলবেন ফুপা? গল্প, উপন্যাস? আরে ধূত সাহিত্য। সাহিত্যের লোকগুলি আরও বদ, এগুলি আরও বেশি বদ। তাহলে আর কি নিয়ে কথা বলা যায়? একটা কোনো টপিক বের করুন। ফুপা মদের গ্লাস হাতে চিন্তিত মুখে টপিক চিন্তা করতে লাগলেন। আমি ছাদে শুয়ে পড়লাম। আকাশে নাকি নতুন একটা ধূমকেতু এসেছে। হায়াকুতাকা।
বেচারাকে দেখা যায় কি না? ৯,০০০ বছর আগে সে একবার পৃথিবীকে দেখতে এসেছিল, এখন আবার দেখছে। আবারও আসবে ৯,০০০ বছর পর। ৯,০০০ বছর পর বাংলাদেশকে সে কেমন দেখবে কে জানে। ধূমকেতু খুঁজে পাচ্ছি না। সপ্তর্ষিমণ্ডলের নিচেই তার থাকার কথা। দক্ষিণ আকাশে সপ্তর্ষিমণ্ডল পাওয়া গেল। ওই তো বিশাল প্রশ্নবোধক চিহ্ন হিসেবে জ্বলজ্বল করছে সপ্তর্ষি। ফুপা জড়ানো গলায় বললেন, কি খুঁজছিস শিমু? হায়াকুতা কাকে খুঁজছি? সে কে? ধূমকেতু। চাইনিজ ধূমকেতু নাকি হায়াকুতাকা? নামটা তো মনে হয় চাইনিজ। জাপানিজ নাম। ও আচ্ছা, জাপানিজ। একটা দেশ কোথায় ছিল, এখন কোথায় উঠে গেছে দেখ। ধূমকেতু ফেতু সব নিয়ে যাচ্ছে, আমরা কিছুই নিতে পারছি না। বঙ্গোপসাগরে তালপট্টি, সেটাও চলে গেল। চলে গেল কি না তুই বল হিমু? জি, চলে গেছে। বেঁচে থেকে তাহলে লাভ কি? বেঁচে থাকলে আনন্দ করা যায়, মাঝে মধ্যে মদ্যপান করা যায়, এতে লিভারের ক্ষতি হয়। তা হয়, পরিমিত খেলে হয় না, পরিমিত খেলে লিভার ভালো থাকে। ফুপার কথা আমি এখন আর শুনছি না, আমি ধূমকেতু খুঁজছি। ধূমকেতুও আমার মতো পরিব্রাজক, সেও শুধু হেঁটে বেড়ায়। আজগর সাহেব কেমন আছেন? আজগর সাহেব চোখ মেলে তাকালেন, অদ্ভুত শূন্য দৃষ্টি। আমাকে চিনতে পারছেন বলে মনে হচ্ছে না। দেশ তো ঠিকঠাক হয়ে গেছে। আপনার অপারেশন কবে হবে? আজ সন্ধ্যায়। ভালো, খুব ভালো। হিমু ভাই, বলুন। আপনার চিঠির জন্য কাগজ কিনিয়েছি, কলম কিনিয়েছি, রেডিও বন্ড কাগজ, পার্কার কলম। কে কিনে দিল? একজন নার্স আছেন, সোমা নাম। তিনি আমাকে খুব স্নেহ করেন, তাকে বলেছিলাম, তিনি কিনেছেন। খুব ভালো হয়েছে। অপারেশন শেষ হোক, তারপর চিঠি লেখালেখি হবে। জি না। জি না মানে? আমি বাঁচব না হিমু ভাই, যা লেখার আজই লিখতে হবে। আপনার যে অবস্থা, আপনি লিখবেন কিভাবে? আপনি তো কথাই বলতে পারছেন না। আজগর সাহেব যন্ত্রের মতো বললেন, যা লেখার আজই লিখতে হবে। তিনি মনে হলো ১০০ ভাগ নিশ্চিত অপারেশনের পর তাকে আর পাওয়া যাবে না। বিদায়ের ঘণ্টা তিনি মনে হয় শুনতে পাচ্ছেন। হিমু ভাই, বলুন, শুনছি। আপনার জন্য কিছুই করতে পারি নাই। চিঠিটাও যদি লিখতে না পারি, তাহলে মনে কষ্ট নিয়ে মারা যাব। মনে কষ্ট নিয়ে মরার দরকার নেই। নিন, চিঠি লিখুন। কলমে কালি আছে? জি, সব ঠিকঠাক করা আছে। হাতটা কাঁপে হিমু ভাই, লেখা ভালো হবে না। আমাকে একটু উঠিয়ে বসান। উঠে বসার দরকার নেই, শুয়ে শুয়ে লিখতে পারবেন। খুব সহজ চিঠি। একটা তারা আঁকুন, আবার একটু গ্যাপ দিয়ে 4টা তারা, আবার 3টা, এই রকম। দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি। আজগর সাহেব হতভম্ব হয়ে বললেন, এইসব কি? আমি হাসি মুখে বললাম, এইটা একটা সাংকেতিক চিঠি। আমি মেয়েটার কাছ থেকে একটা সাংকেতিক চিঠি পেয়েছিলাম, কাজেই সাংকেতিক ভাষায় চিঠির জবাব। তারাগুলির অর্থ কী? এর অর্থটা মজার। কেউ ইচ্ছা করলে এর অর্থ করবে আই লাভ ইউ। একটা তারা আই, 4টা তারা হলো লাভ, 3টা তারা হলো ইউ। আবার কেউ ইচ্ছা করলে তার অর্থ করতে পারে আই হেট ইউ। আজগর সাহেব কাঁপা কাঁপা হাতে স্টার রেখে দিলেন। আমি সেই তারকা চিহ্নের চিঠি পকেটে নিয়ে উঠে দাঁড়ালাম। আজগর সাহেবের দিকে তাকিয়ে সহজ গলায় বললাম, আপনার সঙ্গে তাহলে আর দেখা হচ্ছে না? জি না। মৃত্যু কখন হবে বলে আপনার ধারণা? আজগর সাহেব জবাব দিলেন না। আমি বললাম, রাতে একবার এসে খোঁজ নিয়ে যাব। মরে গেলে তো চলেই গেলেন, বেঁচে থাকলে কথা হবে। জি আচ্ছা। আর কিছু বলবেন? মৃত্যুর পর আত্মীয় স্বজনকে কিছু বলা কিংবা? মনসুরের পরিবারকে টাকাটা পাঠিয়ে দিবেন ভাই সাহেব। মনসুর এসে পরিবারের ঠিকানা দিয়ে গেছে। ঠিকানা কি? কাগজে লিখে রেখেছি। পোস্ট অফিসের কিছু কাগজ, পাসবই, সব একটা বড় প্যাকেটে ভরে রেখে দিয়েছি। আপনার নামে অথরাইজেশন চিঠিও আছে। ও আচ্ছা, কাজকর্ম সব গুছিয়ে রেখেছেন? জি, যতদূর পেরেছি। অনেক দূর পেরেছেন বলেই তো মনে হচ্ছে। ফ্যাকরা বাঁধিয়েছে মনসুর। সে যদি ভূত হয়ে সত্যি সত্যি তার পরিবারের ঠিকানা বলে দিয়ে যায়, তাহলে তো বিপদের কথা। কিসের বিপদ হিমু ভাই? তাহলে তো ভূত বিশ্বাস করতে হয়। রাত বিরাতে হাঁটি, কখন ভূতের খপ্পরে পড়ব। জগৎ বড় রহস্যময় হিমু ভাই। জগৎ মোটেই রহস্যময় না, মানুষের মাথাটা রহস্যময়। যা ঘটে মানুষের মাথার ভেতরে ঘটে। মনসুর এসেছিল আপনার মাথার ভেতর। আমার ধারণা
সে তার পরিবারের ঠিকানা ঠিকই দিয়েছে। আপনার মাথায় কিভাবে এই ঠিকানা বের করে ফেলেছে? আপনার কথা বুঝতে পারছি না হিমু ভাই। বুঝতে না পারলেও কোনো অসুবিধা নেই। আমি নিজেও আমার সব কথা বুঝতে পারি না। আমি আসগর সাহেবের কাছ থেকে বিদায় নিয়ে চলে এলাম। গফুরের মেয়েটার সঙ্গে দুটো কথা বলার ইচ্ছা ছিল। মেয়েটাকে দেখলাম না। গফুর তার বিছানায় হাঁ করে ঘুমাচ্ছে। তার মুখের উপরে একটা মাছি ভনভন করছে। সেই মাছি তাড়াবার চেষ্টা করছে বয়স্কা এক মহিলা, সম্ভবত গফুরের স্ত্রী। স্বামীকে তিনি নির্বিঘ্নে ঘুমোতে দিতে চান।